আমি মডেল নই, কেউ পাঠায়নি আমাকে। আমি নিজে এসেছি আমার বান্ধবী কুমকুম হকের খোঁজে। কুমকুম, হ্যাঁ কুমকুম বড় ভালো মেয়ে। হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় রেগে গেল শরীফ আহমেদ। চোখ পাকালো। ওকে খুঁজে পেলে বলো আমি খুব রেগে আছি ওর উপর। ভয়ানক চটে গেছি। আশ্চর্য, পাজি মেয়ে, কথা দিয়ে কথা রাখলো না। এবার এলে মার লাগাবো আমি। কথা রাখতে পারিনি বুঝি? না, পাত্তাই নেই। সেই গত বুধবার আসার কথা ছিল, একটা ফোন করেও জানাতে পারত। বাড়িতে নেই সে গত বুধবার থেকে। কোথায় যেতে পারে সে সম্পর্কে কিছু ধারণা দিতে পারেন? বাড়িতে নেই। চিন্তিত হয়ে পড়ল শিল্পী। হঠাৎ কি মনে পড়ায় চিন্তা দূর হলো। ওর এক প্রেমিক ছিল, কথায় কথায় বলেছিল একদিন আমাকে। নামধাম জিজ্ঞেস করিনি। খুব সম্ভব অবৈধ প্রেম। আচ্ছা, 7 দিন বলছো, কিছু হয়নি তো ওরও? কিছু হয়নি তো ওর? বিচলিত মনে হলো শিল্পীকে। এরকম ধারণা হচ্ছে কেন আপনার? শেষ যেদিন এলো সেদিন কেমন যেন অস্বাভাবিক লেগেছিল আমার কাছে ওর ব্যবহার। ঝরঝর করে কেঁদে ফেলল। আমাকে মামা বলে ডাকতো। এত করে মাথায় হাত বুলিয়ে বললাম, কি হয়েছে আমাকে বলো, আমি সব ঠিক করে দিচ্ছি। কিন্তু কিছুই বলল না। শরীর খারাপ করছে বলল শুধু। হাসি খুশি মানুষটার এরকম ব্যবহার দেখে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে সেই থেকে। সোহানা বুঝল খেয়ালি লোক, যখন যা মনে আসছে প্রাণ থেকে অনুভব করে বলছে, কিন্তু মনে রাখছে না কোনো কথা। একটু পরেই সানশাইন অ্যাডভার্টাইজার্স থেকে নিযুক্তা মেয়েটা সুইমিং কস্টিউম নিয়ে এসে পৌঁছলেই ভুলে যাবে শিল্পী সব কিছু। যা জানা গেল সোহানার ধারণা তা যথেষ্ট। রানার সাথে দেখা করে ওর বক্তব্য পেশ করার জন্যে ছটফট শুরু হয়ে গেছে ওর মনের মধ্যে। অনেক ধন্যবাদ, আমি উঠি এখন। উঠে দাঁড়ালো সোহানা। আরে তুমি? মানে আপনি চাটা খেয়ে যাও। আনতে পাঠিয়েছি 1 ঘন্টা আগে। ভদ্র গম্ভীর কণ্ঠে চিৎকার জুড়ল শিল্পী। ভোলা, ভোলা, চা আনতে গিয়ে তুই বিস্কুট হয়ে গেলি নাকি রে? কণ্ঠস্বর নামিয়ে সোহানাকে বলল, একটু বসো ডালিয়া, রিক্সা ডেকে দিচ্ছি ভোলাকে দিয়ে। ভোলার গুরু, ভোলা দি গ্রেট ভাবল সোহানা। বলল, তার দরকার হবে না, ধন্যবাদ, চলি এখন তাহলে, আদাব। ঠিক আছে, এসো। আর শোনো, যে কোনো দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে একবার এসো। তোমার মুখের বাম দিকটা বেস্ট আসবে। এমন একটা পোর্ট্রেট তুলে দেব না, দেখানোর সাথে সাথে বিয়ে হয়ে যাবে। আর শোনো, পারলে কুমকুমকে ধরে নিয়ে এসো, পিটিয়ে লাশ করব ওকে আমি। সকাল 9টা। নাস্তা সেরে নাস্তার টেবিলেই গত কয়েকদিনের খবরের কাগজ নিয়ে বসল রানা। কাল রাতেই সংগ্রহ করেছে সে এগুলো। মন দিয়ে পড়ল সে প্রতিটা কাগজে ডক্টর রুহুল আমিনের মৃত্যু সংক্রান্ত প্রত্যেকটি লেখা। পাল্লা দিয়ে লিখতে লিখতে ডাক্তারকে দেবতা বানিয়ে ফেলেছে কাগজগুলো। আর সেই সাথে ক্রমে ক্রমে নরকের কীটে পরিণত হয়েছে দায়িত্ব জ্ঞানহীন সাব ইন্সপেক্টর মাহবুবুল আলম। একে অপরকে টেক্কা দেবার জন্যে আরও তীক্ষ্ণ, আরও শানিত করেছে বক্তব্যের ভাষাকে। যেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য জেহাদ ঘোষণা করেছে কাগজগুলো। পুরো 1 ঘন্টা এবং 2 কাপ চা ব্যয় করল রানা সবটা ব্যাপার সম্পর্কে পরিষ্কার ধারণা করে নিতে। মোটামুটি সন্তুষ্ট হয়ে বেরিয়ে পড়ল ওর নতুন কেনা টয়োটা করোনা নিয়ে। মাহবুবের শেষ কথাগুলো যাচাই করে নিতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রয়োজনীয় তথ্য বের করতে সময় লাগবে 2 ঘন্টা। আহমেদ আলী ইনস্টিটিউটে গিয়ে দেখা করলো পুরানো এক বন্ধুর সাথে। ঘন্টা দেড়েকের মধ্যেই প্রয়োজনীয় সন তারিখ টুকে নিয়ে বেরিয়ে এলো সে বাইরে। মাহবুবের তথ্য নির্ভুল। বছর 3 আগে হঠাৎ কপাল খুলে গিয়েছিল ডাক্তারের। চ্যাংওয়ার দিকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই কেন যেন মনে হলো রানার অনুসরণ করা হচ্ছে ওকে। ঠিক 2টোর সময় পৌঁছল রানা
চ্যাংওয়া রেস্টুরেন্টে। দোতলায় একটা নিরিবিলি টেবিলে বসে আছে সোহানা। রানা গিয়ে পৌঁছতেই বলল, একটা সার্চ ওয়ারেন্ট দরকার। কুমকুম হকের অ্যাপয়েন্টমেন্টটা সার্চ করার প্রয়োজন বোধ করছি। ওরে বাপ্পা, চোখ বড় বড় করল রানা। তুমি দেখছি দিল্লি পর্যন্ত পৌঁছে গেছো। দাঁড়াও দাঁড়াও, দারোগাকে ফোন করে ডেকে আনি আগে, একসাথেই শোনা যাবে সব কথা। সোহানাকে আপত্তি করতে না দেখে একটু অবাক হলো রানা। নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছে ও। ওয়ারেন্ট বের করতে হলে দারোগাকে ছাড়া হবে না। কাজেই নিচে নেমে এসে ফোন করলো সে রমনা থানায়। জালাল সাহেব, হ্যাঁ মাসুদ রানা, খাওয়া দাওয়া হয়েছে? চলে আসুন, চ্যাংওয়া রেস্টুরেন্টে লাঞ্চের দাওয়াত আপনার। এখনই 10 মিনিটের মধ্যে দোতলায়। আপনার জন্য অর্ডার দিচ্ছি, তাহলে চলে আসুন। উপরে এসে বসলো রানা। বেয়ারা লিখে নিল, স্যুপ, ফ্রাইড রাইস উইথ চিকেন, সুইট সাওয়ার পন, ভেজিটেবলস উইথ চিলি, ইত্যাদি ইত্যাদি 6-7টা ডিশের ফিরিস্তি। 3জনের প্লেট সাজাতে বলল রানা পাশের টেবিলে। তুমি কি করলে? জিজ্ঞেস করলো সোহানা। কাজ এগোতে পারিনি, কিন্তু মাহবুবের কিছু কথা কনফার্ম করেছি। ইস্ট এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়েছিলাম। সেখান থেকে গিয়েছিলাম আহমেদ আলী ইনস্টিটিউটে। সত্যি 5 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স ছিল ডাক্তারের। অ্যাক্সিডেন্টাল বেনিফিট 3 গুণ, অর্থাৎ দাঁড়াচ্ছে 15 লাখ। টাকাটা যত শীঘ্রই সম্ভব ডাক্তার গিন্নির হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে কোম্পানি। কারণ টাকা যখন দিতেই হবে, ব্যাপারটা গরম থাকতে থাকতেই যদি পেমেন্ট করা যায় তাহলে এফিসিয়েন্সির চমৎকার বিজ্ঞাপন হয়ে যাবে এই সুযোগে। সিগারেট ধরালো রানা একটা। আর আহমেদ আলী ইনস্টিটিউটের সিকিউরিটি ইনচার্জ মতিউর রহমান বলল, ওদের ওখান থেকে টাকা জিতে নিয়ে যাওয়ার সাধ্য নেই কারো। এটা এক কথায় অসম্ভব। অবশ্য কেউ যদি কাউকে জুয়ার মাধ্যমে ঘুষ বা যে কোনো রকম বেআইনি টাকা দিতে চায় তাহলে আলাদা কথা। অর্থাৎ মতিউর রহমান বলতে চায় যে ডাক্তার জুয়ার মাধ্যমে ঘুষ বা বেআইনি টাকা পেয়েছে। সরাসরি বলেনি, তবে কথাটার মানে ব্যাখ্যা করলে এই রকমই দাঁড়ায়। কিন্তু জুয়াতে ভাগ্য বলে একটা ব্যাপার রয়েছে। না জিতলে টাকা দেবে কি করে? জেতার দরকার হয় না। মনে করো আমি তোমাকে 1 লাখ টাকা দিতে চাই। শুধু শুধু নিলে টাকা সহ ধরা পড়ে যেতে পারো। কোথায় পেলে সে জবাব দিতে পারবে না তুমি। কাজেই তোমাকে নিয়ে যাব আমি কোনো জুয়ার অনুমোদিত আড্ডায়। টাকাটাকে সমান 3 ভাগে ভাগ করে নিলাম। প্রথমবার তুমি জিতলে দিলাম 1 ভাগ, দ্বিতীয়বার তুমি হারলে তাও দিলাম আরেক ভাগ, তৃতীয়বারও হারলে তবু দিলাম 1 ভাগ। ব্যাস চুকে গেল। ওহো, তবু একটা পয়সা পাই, হাসলো সোহানা। কিভাবে? 3 ভাগই দিয়ে দিয়েছি। 1 লাখ টাকাকে সমান 3 ভাগে ভাগ করলে প্রতি ভাগে 33,333 টাকা 33 পয়সা। কিন্তু 3 ভাগ যোগ দিয়ে দেখো 1 পয়সা কম পড়বে। ওটা না দিলে 1 লাখ পুরো হবে না কিছুতেই। ঠিক আছে বাবা, অত অঙ্ক বুঝি না। পকেট থেকে একটা পয়সা বের করে রাখলো রানা সোহানার হাতের তালুতে। হয়েছে এবার? হয়েছে। যেন পুরো টাকা বুঝে পেয়েছে এমনিভাবে রেখে দিল সোহানা পয়সাটা ব্যাগের ভিতর। ভারী পা ফেলে উপস্থিত হলো ইউনিফর্ম পরিহিত ওসি জালাল শিকদার। দারোগাকে দেখেই বেয়ারাদের তৎপরতা দ্বিগুণ হয়ে গেল। খানা রেডি হতেই পাশের টেবিলে গিয়ে বসলো ওরা। ন্যাপকিনটা কোলের উপর বিছিয়ে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টি মেলে ধরল দারোগা রানার মুখের দিকে। পাকানো গোফে তা দিল একবার। কিছু বের করতে পারলেন? 1 চামচ স্যুপ মুখে তুলল দারোগা। মিস সোহানা কিছু বলতে চান আমাদের? নাও সোহানা, শুরু করো। কেন তোমার সার্চ ওয়ারেন্ট দরকার?
ফটোগ্রাফারের কাছ থেকে যা জানা গেছে, বলল সোহানা, সেখান থেকে গিয়েছিল সে নিউ সার্কুলার রোডের সেই 13 নম্বর ফ্ল্যাট বাড়িতে। লেটার বক্সের চিঠিগুলো চুরি করে গাড়িতে নিয়ে পড়েছে সে। একটা চিঠির বিশেষ তাৎপর্য আছে। কে এক শামসুল ইসলাম ভয় দেখিয়ে চিঠি লিখেছে কুমকুমকে। পূর্বতম প্রেমিক সে কুমকুমের। আগের চিঠির জের টেনে লিখেছে, অবৈধ প্রেম যদি বন্ধ না করে তাহলে ভয়ঙ্কর কাণ্ড বাঁধাবে সে। অ্যাসিড ছুঁড়ে নষ্ট করে দেবে কুমকুমের চেহারা, তারপর আত্মহত্যা করবে। চিঠিটা পড়ল যথাক্রমে রানা ও দারোগা সাহেব। এ থেকে সার্চ ওয়ারেন্টের প্রশ্ন আসছে কেন, জিজ্ঞেস করলো রানা। ফ্রাইড রাইস নিল সে প্লেটে। আমার যা ধারণা সেটা বলি আগে। আমার ধারণা পারিবারিক জীবনে অসুখী ডাক্তার রুহুল আমিনের প্রেমিকা ছিল কুমকুম। বুড়ি মিসেস জোন্সকে চিকিৎসা করতে যাওয়ার ছল করে ডাক্তার যেত আসলে কুমকুমের কাছে। বুড়িকে ওই ফ্ল্যাটটা সংগ্রহ করে দেয় এই ডাক্তারই, ক্যামোফ্লেজের জন্যে। কারো সন্দেহের কোনো কারণ নেই। বিনা পয়সায় এক বৃদ্ধাকে চিকিৎসা করার জন্য মহৎ এক ডাক্তার যাওয়া আসা করে 13 নম্বর ফ্ল্যাট বাড়িতে। কার কি বলবার থাকতে পারে? সবই ঠিকঠাক, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে শামসুল ইসলাম। হুমকি দিচ্ছে প্রেমের দোহাই দিয়ে। প্রেম আজ মৃত, কিন্তু সেসবের সাথে আমাদের কি সম্পর্ক? প্রশ্ন করল জালাল শিকদার। আমি আসছি সে প্রশ্নে। ধরা যাক সে রাতে ডাক্তারকে শামসুল ইসলামের হুমকির কথা বলেছিল কুমকুম। হয়তো চিঠিও দেখিয়েছিল। ভয় পেয়েছিল ডাক্তার। সেজন্যেই বেশি রাত পর্যন্ত ছিল ডাক্তার মিসেস জোন্সের ঘরে। জানালা দিয়ে বাইরে লক্ষ্য করছিল বারবার। যখন বুঝলো বিপদের সম্ভাবনা নেই, তখন গুটি গুটি বেরিয়ে এলো সে বাইরে। এদিক ওদিক সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলো, যে কারণে সন্দেহ জন্মালো মাহবুবের মনে। হঠাৎ একটা লোককে লাফ দিয়ে টর্চ হাতে উঠে দাঁড়াতে দেখেই ডাক্তার ভাবল নিশ্চয় শামসুল ইসলামের খপ্পরে পড়েছে। দৌড় দিল আতঙ্কিত ডাক্তার। তারপর ঘটল যা ঘটবার। পালিয়েছে কুমকুম ঝামেলা ও বদনামের ভয়ে। খাওয়ায় মনোযোগ দিল সোহানা। হতে পারে। সামনে ঝুঁকে এলো দারোগা সাহেব। খুবই পছন্দ হয়েছে ওর সোহানার গল্পটা, কিন্তু ছোট্ট একটা প্রশ্ন বাকি থেকে যায়, বলল রানা। হারানো পিস্তলটা, সেটা কোথায় গেল? অসহিষ্ণুভাবে হাত নাড়ল দারোগা। একেবারেই সব উত্তর পাওয়া যাবে এমন আশা করছেন কেন? এইটুকু প্রতিষ্ঠিত করতে পারলেই অনেক কাজ এগিয়ে যাবে আমাদের। এতদিন পিস্তলের ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছে সবাই। পিস্তলটা পাওয়া যায়নি, এজন্যই কেবল নয়, ডাক্তারের কাছে পিস্তল থাকার কোনো যুক্তিযুক্ত কারণ ছিল না। যদি প্রমাণ করা যায় যে পিস্তল ক্যারি করার যথেষ্ট কারণ ছিল ডাক্তারের, অনেকটা এগিয়ে গেল। পিস্তলটা হয়তো কুমকুম হকের, হয়তো আত্মরক্ষার জন্যে দিয়েছিল সে ওটা ডাক্তারকে। হাসল রানা। এবং হয়তো একটা লম্বা রাবার বাঁধা ছিল পিস্তলটায়। হাত থেকে খসে পড়তেই ঝট করে ফিরে গেছে সেটা কুমকুমের ঘরে। যাই হোক, সার্চ করে কুমকুমের ঘরে কি পাওয়ার আশা করো তুমি সোহানা? জবাব দিল জালাল শিকদার। ডাক্তার যদি সত্যি সত্যি কুমকুমের প্রেমিক হয়ে থাকে, তাহলে কিছু না কিছু প্রমাণ আমরা পাবই ওর ঘরে। হয়তো কোনো ছবি, কিংবা একটা লুঙ্গি, কিংবা একজোড়া স্লিপার, কিছু পাওয়া যাবেই। যদি প্রমাণ করা যায় যে যতটা মহাপুরুষ বলে মনে করা হচ্ছে আসলে ততটা ছিল না ডাক্তার, তাহলে অনেকটা হালকা হয়ে যাবে মাহবুবের কেসটা। আজকেই সার্চ করা উচিত। খাওয়া শেষ করে ন্যাপকিনে মুখ মুছে সিগারেট ধরালো রানা। পুডিং এলো, এক চামচ খেয়ে সরিয়ে রাখলো সেটা। সোহানা জিজ্ঞেস করলো, মাহবুব সাহেবের শেষের কথাগুলো তুমি বিশ্বাস করনি রানা? করেছিলাম। তাহলে আজ আবার যাচাই করতে গিয়েছিলে কেন? ওই লাইনে এগোতে গিয়ে বিপদে পড়েছিল মাহবুব। আমিও বিপদে পড়তে চাই। খাকি পোশাক দেখেই ছুটে এলো ম্যানেজার মতলব আলী। ওর বাড়িরই চিলেকোঠায় থাকে সে। 12, 13 ও 14 এই 3টে ফ্ল্যাট বাড়ির ম্যানেজার। চোখ দুটো বসা, বিরক্ত অভিব্যক্তি সারা মুখে।
গালে একটা কাটা দাগ। লোকটাকে দেখে বোঝা যায় ভাড়াটেদের অভিযোগ শুনতে শুনতে জীবনটা অস্থির হয়ে আছে তার। কি ব্যাপার, আবার কি চান আপনারা? বিরক্ত কণ্ঠস্বর। মিস কুমকুম হক আবার কি করলেন আপনাদের? বাঘের চোখে চেয়ে রইল জালাল শিকদার। ভ্রুক্ষেপও করল না মতলব আলী। রানা আশা করেছিল খেপে উঠবে দারোগা, কিন্তু না। গোপে তা দিয়ে শান্ত কণ্ঠে বলল, সার্চ ওয়ারেন্ট আছে, তালাটা ভাঙব। না, তুমিই খুলে দেবে। না না না, আমি খুলে দিচ্ছি। তালা ভাঙার কথা শুনে ব্যস্ত হয়ে উঠল মতলব আলী। না, মহা মুশকিলেই পড়া গেল। এরকম শুরু করলে তো চাকরিটা রাখা যাবে না আর। তিনটে ভাড়াটে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে। ঘর খুলে দিল সে। ঘরটায় বাসি একটা গন্ধ, ভয়ানক গরম। হা হা করে উঠল মতলব আলী। এই দেখেন, ইলেকট্রিক হিটারটা চালিয়ে রেখে দিয়েই তিনি চলে গেছেন কোন জাহান্নামে কে জানে। যখন 100 টাকা বিল আসবে তখন মারমুখো হয়ে ছুটে যাবে আমার কাছে। ওয়ারিং এ দোষ। কবে ফিরবেন আপনাকে বলে যাননি মিস হক? জিজ্ঞেস করলো রানা। কোথাও যে গেছে তাই তো জানতাম না, আপনাদের কাছে শুনছি বাইরে গেছে। রানা লক্ষ্য করলো ঘরটা অগোছাল। একটা কাফে আধ খাওয়া কফি রয়েছে। একটা সাময়িক পত্রিকা খোলা পড়ে আছে সাইড টেবিলে। মনে হচ্ছে মেয়েটা ছোট্ট কোনো কাজে 5 মিনিটের জন্য বাইরে গেছে, এখনই ফিরে আসবে। বেশি দিন বাইরে থাকতে হলে মানুষ যেসব জিনিস গুছিয়ে রেখে যায় সেগুলো অগোছাল। আপনি ওই ঘরটা দেখুন। কাজের কথা এলো দারোগা। আমি এই ঘরটা দেখছি। আর মিস সোহানা, রান্নাঘর, স্টোর ও গেস্ট রুমটা কভার করুন। আদেশ অনুযায়ী বেডরুমের দিকে এগোলো রানা। ধাক্কা দিতেই খুলে গেল ভিড়ানো দরজাটা। ভিতরটা অন্ধকার, বোটকা একটু গন্ধ। বাতি জ্বেলেই থমকে দাঁড়িয়ে রইল রানা কয়েক মুহূর্ত। স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে সে বিছানার দিকে রুদ্ধশ্বাসে। তারপর ডাকলো ওদের। এদিকে আসুন দারোগা সাহেব, তুমিও এসো সোহানা। পালাইনি কুমকুম, বাড়িতেই আছে। ডবল বেড খাটের ঠিক মাঝখানেই চিত হয়ে শুয়ে আছে মিস কুমকুম হক। পরনে শুধু একটা সাদা পেটিকোট, রক্তে ভেজা পেটিকোট, আর বিছানার চাদর খয়েরি রং ধারণ করেছে। শুকিয়ে কুঁচকে গেছে জায়গায় জায়গায়। বিকৃত ভয়ঙ্কর মুখের চেহারা। 5 টেলিফোন পেয়ে ছুটাছুটি পড়ে গেল পুলিশ বিভাগে। ক্যামেরা নিয়ে এসে ছবি তুলে নেওয়া হলো ফিজিক্যাল এভিডেন্সের জন্যে। অ্যাম্বুলেন্স এলো, পুলিশ সার্জেন্ট এলো, দক্ষ অভিজ্ঞ লোক এরা। আধ ঘন্টার মধ্যেই কাজ শেষ করে স্ট্রেচারে করে তুলে নেওয়া হলো কুমকুম হকের লাশ অ্যাম্বুলেন্সে। প্রবীণ সার্জেন্ট ডক্টর ইয়াকুব চিনতে পারলেন রানাকে। কি খবর, বহুদিন পর দেখা। পাজরার হাড় কি ফ্র্যাকচার হয়েছিল সেবার? না, এক্সরে করে দেখা গেল কিছুই হয়নি। কপাল ভালো আপনার বলতে হবে। এই মেয়েটার মৃত্যুর কারণ কি বুঝলেন? খুন? শিকদার ও সোহানা এগিয়ে এলো কাছে। ঠিক খুন বোধ হয়, একে বলা যায় না। তার মানে অর্ধেক খুন আর বাকিটা স্বাভাবিক মৃত্যু, বলল রানা। হাসলেন ডাক্তার। মেয়েটি মারা গেছে সার্জিক্যাল অ্যাবর্শন, অর্থাৎ অস্ত্রোপচারে গর্ভপাতের দরুন হেমোরেজ এবং অত্যাধিক রক্তপাতে ঘটেছে মৃত্যু। এই অ্যাবর্শন কি নিজে নিজে করা সম্ভব? না, ইউটেরাসে কিছু ঢুকিয়ে যে অ্যাবর্শন করা হয় সেটা অন্যরকম। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এটা আমারই মতো কোনো ডাক্তারের কাজ। চকচক করে উঠল জালাল শিকদারের চোখজোড়া। জিজ্ঞেস করলো, ডাক্তারের হাতের কাজ যদি হয়, রোগীর অবস্থা খারাপ দেখে সে বুঝতে পারবে না, তাকে বাঁচাবার ব্যবস্থা করবে না? নিশ্চয়। যদি ডাক্তারের উপস্থিতিতে হেমোরেজের লক্ষণ প্রকাশ পায় তাহলে রোগীকে বাঁচানো সহজ, কিন্তু এসব ব্যাপার যখন তখন সিরিয়াস হয়ে যেতে পারে। এই জন্যে মাইনর সার্জারি হলেও রোগীকে হাসপাতালে রাখার পক্ষপাতী আমি। যতদূর সম্ভব এটা অবৈধ গর্ভপাত। বাড়ি ফিরে ব্যথার জন্যে কোনো
সিডেটিভ খেয়ে শুয়ে পড়েছিল মেয়েটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু যখন সত্যি সত্যি গুরুতর হয়ে উঠল অবস্থা, তখন কেউ ছিল না পাশে চিকিৎসার জন্যে। বড় দুঃখের বিষয়, জীবনের এমন অপচয়। কবে নাগাদ মারা গেছে আন্দাজ করতে পারেন? আবার প্রশ্ন করল দারোগা। আন্দাজ করতে পারি, কিন্তু নিশ্চয় করে বলা যায় না। সপ্তাহখানেক হবে। 6 থেকে 10-এর মধ্যে যে কোনো দিন ধরে নিতে পারেন। ধন্যবাদ, আমি ধরে নিলাম 8 দিন। ডাক্তার চলে যেতেই সাবধান করলো রানা জালাল শিকদারকে। বুঝতে পারছি আপনি কি ভাবছেন, কিন্তু খেয়াল রাখবেন কোনো প্রমাণ নেই আপনার হাতে। কুমকুম হকের সাথে ডাক্তার রুহুল আমিনকে জড়াবার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। যাবার সময় সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে দিয়ে গেছে অপরাধী। সোহানার দিকে ফিরল রানা। সোহানা, এবার কেসটা কিভাবে সাজালে? খুবই সহজ। কুমকুমের অবৈধ প্রেমিক ছিল ডাক্তার। গর্ভবতী হয়ে খুবই আপসেট হয়ে পড়েছিল সে। টের পেয়েছিল শরীফ আহমেদের মতো আপন ভোলা শিল্পীও। এ নিয়ে হয়তো ঝগড়াঝাটি চলছিল ওদের ভিতর। মেয়েটা হয়তো সন্তান নষ্ট করতে চায়নি, হয়তো ডাক্তার কিছুতেই কান দিচ্ছিল না, ইত্যাদি নানান ব্যাপার হতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত অস্ত্রোপচার করলো ডাক্তার। কিন্তু গত মঙ্গলবার এসেই দেখল যে মারা গেছে মেয়েটা। ভয়ানক ভয় পেল ডাক্তার। সর্বনাশ হয়ে যাবে এ ব্যাপারটা প্রকাশ পেয়ে গেলে। মিসেস জোনসের ওখানে বসে বসে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে যখন সে বুঝল যে ওর ধরা পড়বার সম্ভাবনা নেই, কোনো প্রমাণ ফেলে রাখেনি সে পিছনে, তখন চোরের মতো বেরিয়ে এলো সে বাইরে। এসেই পড়ল মাহবুবের খপ্পরে। স্বাভাবিকভাবেই গুলিয়ে গেল ডাক্তারের মাথা। ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল আতঙ্কিত ডাক্তার। ভাঙা রেকর্ডের মতো এক কথা বারবার বলতে বিরক্ত বোধ করছি, বলল রানা। তবু বলতে হচ্ছে, পিস্তলের সমাধান কি? এবার জবাব দিল জালাল শিকদার। পিস্তল নিয়ে পরে মাথা ঘামালেও চলবে। কেন? আপনি তো সেই সমস্যারই সমাধান খুঁজছেন, তাই না? নইলে উদ্ধার পাচ্ছে না মাহবুব। মাহবুবের চিত্রটা অনেক বদলে যাচ্ছে, সেটা বুঝতে পারছেন না কেন? সবার ধারণা ও একজন নিরীহ নিরপরাধ ফেরেশতাকে হত্যা করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে হত্যা করেছে একটা জঘন্য অপরাধীকে। আইনের চোখে কোনো তারতম্য হবে না এর ফলে। অধৈর্য হয়ে হাত নাড়ল দারোগা। পাবলিক ওপিনিয়ন চেঞ্জ হবে। কাগজওয়ালারাই তো বাড়িয়ে তুলেছে ব্যাপারটা এতদূর। সরকার তুষ্টি ছাড়া আর কোনো সাবজেক্ট পাচ্ছিল না, তাই আদা জল খেয়ে লেগেছে মাহবুবের পিছনে। এবার আবার লাগবে ডাক্তারের পিছনে, দেখবেন। তার মানে এসব কথা বলছেন আপনি সাংবাদিকদের? একজন কনস্টেবল মাথা ঢোকালো দরজার ফাঁক দিয়ে। রিপোর্টাররা অস্থির হয়ে উঠেছে স্যার, ডেকে আনো। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালো জালাল শিকদার। খেয়াল রাখবেন কোনো বেফাস কথা আবার বেরিয়ে না যায়, সাবধান করলো রানা। তারপর বেরিয়ে গেল সোহানাকে নিয়ে। ক্লিক ক্লিক ছবি তুলে নিল কয়েকজন ফটোগ্রাফার। মাথায় হাত দিয়ে বসে আছে রানা। সন্ধে 7টা। স্থান সোহানার বাড়ির দোতলায়, ধানমন্ডি লেকের দিকে মুখ করা বারান্দা। সামনে বসে আছে ধমক খাওয়া সোহানা ফ্যাকাশে মুখে। সামনের টেবিলে কয়েকটা পত্রিকার বিশেষ সংখ্যা। এই কিছুক্ষণ আগে বেরিয়েছে। কোনটার হেডিং ডাক্তার জেকিল অ্যান্ড মিস্টার হাইড, কোনোটার বাংলাদেশের শালক সোম মাস্তুতানা, কোথাও মডেলের মৃতদেহ, ডাক্তার রুহুল আমিন জড়িত, কোনোটায় আবার কুমকুম হকের গোপন প্রেমিক ডক্টর রুহুল আমিন। দারোগা, কুমকুম হক আর ডাক্তারের ছবির সাথে রানা ও সোহানারও ছবি ছাপা হয়েছে। হি করে হাসছে সোহানা ছবিতে, তাতেই আরও রেগে গেছে রানা। ভদ্রতার খাতিরে সম্পূর্ণ কৃতিত্বের সম্মান চাপিয়েছে জালাল শিকদার রানা ও সোহানার ঘাড়ে। একদিন এই বিখ্যাত হয়ে গেছে মাসুদ রানা। ডাক্তার সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করে বাংলাদেশের শার্লক হোমস হয়ে গেছে। কোনো কোনো পত্রিকায় ওকে শার্লক হোমস ও জেমস বন্ডের অপূর্ব সার্থক সংমিশ্রণ বলে আখ্যায়িত করা হয়েছে। সারা শহরে হুলস্থুল। ভালো মেয়ে প্রেমে পড়ে, বিপথু
এরকম সহানুভূতির ভঙ্গিতে মেয়েটির জীবনী ছাপা হয়েছে। অবৈধ সন্তানের জনক ডক্টর রুহুল আমিনকে বিনা দ্বিধায় সমাজের ঘৃণ্যতম কীটে পরিণত করা হয়েছে। মাহবুবকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত করার দাবি তোলা হয়েছে। দৈনিক নির্ভেজাল। আবার কুমকুমের প্রাক্তন প্রেমিক শামসুল ইসলামকে খুঁজে বের করে তার বিবৃতি ছেপেছে। বিবৃতিতে শামসুল ইসলাম এ ব্যাপারের জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে কুমকুমের সর্বশেষ প্রেমিককে। বলেছে কুমকুম ছিল সরল, হাসিখুশি, বিশ্বাসপরায়ণ ও চরিত্রবতী মেয়ে ইত্যাদি। শিল্পী শরীফ আহমেদ সাপ্লাই করেছে সোহানার হাস্যোজ্জ্বল ছবি। টেলিফোনের পর টেলিফোন আসতে শুরু করেছে রানার অফিসে। কেউ অভিনন্দন জানাচ্ছে, কেউ আরও তথ্য জানতে চাইছে, কেউ জিজ্ঞেস করছে মিস সোহানা চৌধুরী ওর ভাবি স্ত্রী কিনা। জটিল কয়েকটা কেসের ভার রানার যোগ্য হাতে তুলে দেওয়ার জন্যে দেখা করবার অনুমতি ও সময় চেয়ে ফোন করেছে 12-14 জন। ব্যাস পালিয়েছে রানা অফিস বন্ধ করে দিয়ে। এত করে বারণ করলাম, ঠেকাতে পারলাম না তোমাদের। ভুরু কুচকে চাইল রানা সোহানার দিকে। ছিট আছে তোমাদের মাথায়? আমি কি করলাম ওসি সাহেব? তুমি ওর মাথা খারাপ করেছ। না, তোমাকে নেয়াই ভুল হয়েছিল আমার। বিরক্ত মুখে বার কয়েক পাইচারি করে থেমে দাঁড়ালো রানা। আমি চললাম, কাল দেখা হবে। লম্বা পা ফেলে ঝড়ের বেগে চলে গেল রানা। রানার বিরক্তির কারণ টের পেল সোহানা 24 ঘন্টার মধ্যেই। ভালোই লাগছিল সোহানার। ভুল হোক আর যাই হোক, বিখ্যাত করে দিয়েছে সে রানাকে। বিভিন্ন ধরনের কেস নিয়ে ভিড় করেছে 50-60 জন রানার অফিসে। রানার অনুপস্থিতিতে সাদাসাদি শুরু করেছে সালমা কবিরকে। টেলিফোনের পর টেলিফোন এসে পাগল করে তুলেছে সালমাকে। ক্ষতিটা কি হয়েছে তাতে? ওরকম মেজাজ দেখানোর কোনো মানে হয় না। ভাবছিল হয়তো খুশি ঢাকার জন্যই মেজাজের ভান করেছিল রানা। টেলিগ্রাম রাস্তা দিয়ে হকার যাচ্ছে। আজকেও টেলিগ্রাম বের করেছে পত্রিকাগুলো। সকালের নিয়মিত সংখ্যায় বিস্তারিত বেরিয়েছে সমস্ত খবর। রানা ও সোহানার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে কাগজগুলো আরও। আবার টেলিগ্রাম কেন? ডাক্তারের নামে মিথ্যা প্রচার। টেলিগ্রাম ছ্যাদ করে উঠল সোহানার কলজেটা। ছুটে গিয়ে ডাকলো হকারকে। ছি, কান দুটো গরম হয়ে উঠল সোহানার। নতুন তথ্য বেরিয়েছে কাগজে। কুমকুমের লেখা কয়েকটা প্রেমপত্র থেকে জানা যাচ্ছে তার প্রেমিক ডাক্তার রুহুল আমিন নয়, নেহার মেটাল ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ আব্দুল হক। ভদ্রলোক বিবাহিত। তথ্য প্রমাণের মুখে স্বীকার গেছে, কিন্তু বলেছে গর্ভপাত সম্পর্কে কিছুই জানে না সে। সমস্ত ব্যাপারটা বেশ সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে খবরে। প্রথমেই লিখেছে ডাক্তার রুহুল আমিনের পক্ষে অবৈধ সন্তানের জনক হওয়া সম্ভবই ছিল না, কারণ কয়েক বছর আগে শিকারে গিয়ে এক দুর্ঘটনায় একটা .22 বুলেট ডাক্তারের তলপেটে ঢুকে কিডনি ভেদ করে বেরিয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের ফলে একটা কিডনি ও পাকস্থলীর বেশ কিছুটা অংশই কেবল নষ্ট হয়ে যায়নি, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও নষ্ট হয়ে যায় ডাক্তারের। উপযুক্ত প্রমাণ আছে, কাজেই সন্তানটি ডাক্তারের নয়। এরপরেই প্রেমপত্রের অংশবিশেষ ছাপা হয়েছে। সেই সাথে সৈয়দ আব্দুল হকের স্বীকৃতি। তারপর লিখেছে ডাক্তার রুহুল আমিন যে অবৈধ গর্ভপাতের ব্যাপারেও জড়িত ছিলেন না সেটা প্রমাণিত হয়েছে নকল MRCOG ডিগ্রিধারী এক গাইনোকোলজিস্ট ধরা পড়ায়। সব কথা স্বীকার গেছে নকল ডাক্তার। এরপর মনের সুখে ধোলাই করা হয়েছে শখের গোয়েন্দা মাসুদ রানা ও তার সহকারিণী মিস সোহানা চৌধুরীকে। পড়তে পড়তে চোখ দিয়ে পানি বেরিয়ে এলো সোহানার। বারবার চোখে রুমাল চেপেও কিছুই হচ্ছে না। ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে করছে সোহানার। এমন নির্মম সমালোচনা ও তির্যক বক্রোক্তির সম্মুখীন হয়নি সে জীবনে। সবশেষে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে পূর্ব প্রকাশিত ভুল খবর ছাপার জন্যে। একজন সুবিখ্যাত ও সম্মানিত নাগরিকের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণেই সাব ইন্সপেক্টর মাহবুবুল আলমকে রক্ষা করতে গিয়ে তার নিয়োজিত গোয়েন্দা সমস্ত দোষ ডাক্তার রুহুল আমিনের ঘাড়ে
চাপাপার যে গর্হিত প্রয়াস পেয়েছেন সেটা নিন্দা করবার ভাষা আমাদের জানা নেই, ইত্যাদি ইত্যাদি। কাঁধের উপর হাত রাখলো কেউ। চমকে চেয়ে দেখলো সোহানা মিটিমিটি হাসছে। রানা প্রথমেই চট করে চোখের পানি লুকোবার জন্যে মাথা সরিয়ে নিল সোহানা। পর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল রানার প্রশস্ত বুকে। ডুকরে ডুকরে কাঁদছে সে। সব ঠিক হয়ে যাবে সোহানা, কেঁদো না। ছি, ছেলে মানুষ নাকি তুমি? কিন্তু কে শোনে কার কথা? নানার শার্ট ভিজে একাকার। মিনিট পাঁচেক কেঁদে অনেকটা হালকা হয়ে তস্ত পদে চলে গেল বাথরুমে। চোখে মুখে পানি ছিটিয়ে ফিরে এলো লজ্জিত মুখে। তোমার মুখে চুলকালি মাখিয়ে ছেড়ে দিলাম আমি, বলল সোহানা। খুব রাগ করছো না? যদি জানতাম তাহলে ও পথে মারাতে না, এই তো। কিন্তু জেনে রাখো, আসল ভুলটা তুমি করনি, করেছে জালাল শিকদার। তুমি যেটুকু ভুল করেছ সেই ভুলে আমার অনেক উপকার হয়েছে। আসলে অনেক কিছু জানতে পেরেছি আমি। উপকার হয়েছে? অবাক হয়ে চাইল সোহানা রানার মুখের দিকে। হ্যাঁ, প্রথম উপকার, ডাক্তারের সুনাম রক্ষার উদ্দেশ্যে কারা কাজ করছে জানতে পেরেছি আমি। 24 ঘন্টার মধ্যে এত চমৎকার দক্ষতার সাথে এত সব তথ্য কারা খুঁজে বের করলো জেনেছি। অন্তর্নিহিত কারণ অর্থাৎ কেন ওরা এত কষ্ট স্বীকার করতে গেল জানতে পারিনি, কিন্তু জানবো শীঘ্রই। দ্বিতীয় উপকার হচ্ছে, তোমার চিন্তার লাইনটা মোটামুটি অনুসরণ করে আমার মাথায় কয়েকটা নতুন আইডিয়া খেলতে শুরু করেছে। তৃতীয় উপকার, ক্লায়েন্টগুলোর হাত থেকে রক্ষা পাবো এবার, ভাগবে সব। চতুর্থ, এবং এটাই আসল উপকার, ভেউ ভেউ করে কাঁদলে যে তোমাকে এত অপূর্ব সুন্দর দেখায় সে কথা জানা ছিল না আমার, জেনে নিলাম এই সুযোগে। যা, পাজি কোথাকার। শেষেরটা সম্পূর্ণ মিথ্যে কথা, আর আগের তিনটে মিথ্যে সান্ত্বনা। না, সত্যি, খোদার কসম। তাহলে এখনও কাজে বহাল আছি আমি? আছো। এখন প্রথম কাজ হচ্ছে তোমার 2 কাপ চায়ের অর্ডার দেয়া। দ্বিতীয় কাজ, বিস্কিটের টিন খুলে গোটা কতক ভালো জাতের বিস্কিট নিয়ে আসা। তৃতীয় কাজ, ঠিক 10 মিনিট পর একটা চুমো খেয়ে আমাকে বিদায় দেয়া। অসভ্য জানোয়ার। চলে গেল সোহানা চায়ের কথা বলতে। হালকা হয়ে গেছে মনটা। একটা ল্যাম্প পোস্টের আলো ঝিলমিল করছে লেকের পানিতে। সুন্দর একটা ঠান্ডা হাওয়া উঠেছে সন্ধে হতেই। মিরপুর রোডে ব্যস্ত ট্রাফিক। গভীর চিন্তায় ডুবে গেল রানা। 6 Z&Z ফাইনান্সিয়াল কনসালট্যান্ট দিলকুশা কমার্শিয়াল এরিয়ার চারতলা এক অফিস বিল্ডিংয়ের সম্পূর্ণ 3 তল জুড়ে বিরাট অফিস। ওয়েটিং রুমে রানাকে বসিয়ে কার্ড নিয়ে ঢুকলো সুন্দরী রিসেপশনিস্ট ম্যানেজিং ডাইরেক্টর খসরুজ্জামানের কামরায়। পর মুহূর্তে বেরিয়ে এসে ডাক দিল রানাকে। বসুন। কিছু লিখছিল। মাথা না তুলেই বসতে বলল খসরুজ্জামান রানাকে। পরিচ্ছন্ন আধুনিক রুচির পরিচয় কামরার সর্বত্র। পুরো কার্পেট, দামি আসবাব, দামি স্যুট খসরুজ্জামানের পরনে, গোল্ড ফ্রেমের চশমা, জুলফির কাছে কয়েকটা পাকা চুল আভিজাত্য বাড়িয়েছে। চমৎকার আকর্ষণীয় চেহারা। বয়সটা আন্দাজ করলো রানা, 42 থেকে 45। বলুন, কি সাহায্য করতে পারি মিস্টার মাসুদ রানা? রানার চোখে চোখ রাখলো ম্যানেজিং ডাইরেক্টর। আপনাদের এক ক্লায়েন্ট ডক্টর রুহুল আমিনের ব্যাপারে কয়েকটা প্রশ্ন করতে চাই। ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপারটা সেটেল করার জন্যেই এই এনকোয়ারি। আপনারাই তো ডাক্তারের সমস্ত অ্যাকাউন্টস হ্যান্ডেল করতেন। রানার ইঙ্গিতটা টের পেল খসরুজ্জামান। ভুরুজোড়া ঈষৎ কুঞ্চিত হলো। রানা একবার ভাবল, গোড়াতেই মিথ্যা কথা দিয়ে শুরু করাটা ঠিক হলো কি না। কিন্তু ব্যাপারটা একেবারে মিথ্যাও নয়। গত পরশু জালাল শিকদারের দৌলতে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার পর ইস্ট এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি থেকে রানাকে এ ব্যাপারে তদন্তের জন্য অনুরোধ জানানো হয়েছিল। রানাও গররাজি ছিল না, কিন্তু গত সন্ধ্যায় নতুন তথ্যের দাপটে রানার খাতি হাওয়ায় মিলিয়ে যেতেই তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আজ সকালে সরাসরি নিষেধই করে দিয়েছে। রানা যেন এসব ব্যাপারে নাক না গলায়। কিন্তু এই ঘুঘুলোকের কাছ থেকে
কোনো কথা বের করতে হলে বড় কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে এসেছে এমন ভাব না দেখিয়ে উপায় ছিল না। আপনি ইস্ট এশিয়া ইন্স্যুরেন্স থেকে এসেছেন? সরাসরি প্রশ্ন। হ্যাঁ, তারাই আমাকে নিয়োগ করেছে। ঠিক কী জানতে চান আপনি? ডক্টর রুহুল আমিনের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দরকার। টাকা পেমেন্টের আগে অনেকগুলো টাকা। যদি উনি ওভার ইনশিওর্ড হয়ে থাকেন, যদি ওর আর্থিক অবস্থা আর ইন্স্যুরেন্সের রেশিও গোলমেলে থাকে, তাহলে ঠকবাজি ইত্যাদি নানা রকম সন্দেহের অবকাশ আসে। ডক্টর আমিনের আর্থিক সমস্ত বিষয় আমরা তদারক করতাম। কাজেই ইন্স্যুরেন্সের ব্যাপারটাও আমাদেরই এখতিয়ারে ছিল। যতদূর মনে পড়ছে এসব প্রশ্ন উঠেছিল এবং এর নিষ্পত্তি হয়ে গিয়েছিল কয়েক বছর আগেই, পুলিশি রিভাইভ করার সময়। কাজেই কিছু মনে করবেন না, আমি আদেশ পালন করছি মাত্র। গত 3 বছর ডক্টর আমিন কোথা থেকে কিভাবে কত টাকা উপার্জন করেছেন তার একটা রিপোর্ট আমার দরকার। ইনকাম ট্যাক্স রিটার্নও লাগবে। মৃদু হাসল খসরুজ্জামান। চমৎকার দুই পাটি ঝকঝকে সাদা দাঁত। আপনার কথাগুলো হুকুমের মতো শোনাচ্ছে। ধরুন, যদি আপনার আদেশ অমান্য করি, কি শাস্তি আমার জন্যে? ভবিষ্যতে অসুবিধায় পড়বেন, কোর্টে যাবে কেসটা, নানান ঝামেলা হবে। তার চেয়ে সহযোগিতা করাই কি ভালো নয়? না, ঝামেলা আমার খুব প্রিয় জিনিস। ঝামেলা ছাড়া জীবন অর্থহীন। আপনাকে দেখে মনে হয় আপনি খুব বিপজ্জনক জীবনযাপন করেন। সবাই তাই করে। দুনিয়াটা ভয়ানক বিপজ্জনক জায়গা। প্রাণ নিয়ে পালাতে পারে না কেউ এখান থেকে। কাজেই এড়িয়ে যাবার ব্যথা চেষ্টা না করে বিপদের মুখোমুখি বুক ফুলিয়ে দাঁড়ানোই ভালো। আবার হাসল খসরুজ্জামান। এটা অবশ্য আমার ব্যক্তিগত দর্শন। ডক্টর রুহুল আমিন আপনার উপযুক্ত সার্থক শিষ্য। মিলিয়ে গেল হাসিটা। একথা বলছেন কেন? তিনিও জুয়া এবং শেয়ার মার্কেটে ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে প্রচুর উপার্জন করেছেন মাত্র 3 বছরে। কিংবা আপনি তার হয়ে করে দিয়েছেন। কিন্তু হঠাৎ তার উপর ভাগ্যদেবীর এতটা প্রসন্ন হয়ে ওঠার কারণ বুঝতে পারছি না। আপনি খুব অনুসন্ধিৎসু লোক, মিস্টার মাসুদ রানা। যাই হোক, ডক্টর আমিনের উপার্জনের রিপোর্টটা কখন পাচ্ছি? ওটা পাচ্ছেন না। এর ফলে আপনি বিপদে পড়তে পারেন। উত্তর না দিয়ে রিসিভার তুলে নিল খসরুজ্জামান। ডায়াল করল দ্রুত। ইস্ট এশিয়া ইন্স্যুরেন্স ম্যানেজিং ডাইরেক্টর আলা বক্সকে দিন। আমি খসরুজ্জামান। কি হে, তুমি না বললে গোয়েন্দাকে বারণ করে দিয়েছ? এই তো বসে আছে। কি বললে? সেক্ষেত্রে কান ধরে বের করে দেব অথবা পুলিশে দেব? তোমার বিচলিত হওয়ার কিছুই নেই। ঠিক আছে, দেখা হবে সন্ধ্যায় ক্লাবে। রিসিভার নামিয়ে রেখে রানার দিকে ফিরল খসরুজ্জামান। কোনটা চান? এই দুটো ছাড়া আর কোনো চয়েসের সুযোগ নেই। মুচকি হাসল রানা। আছে। সেটা হচ্ছে সোজা এখান থেকে বেরিয়ে দূর হয়ে যাওয়া। দ্বিতীয়বার মিথ্যা পরিচয়ে আমার অফিসে ঢুকলে কপালে দুটোই জুটবে একসাথে। আপনি আগেই বুঝতে পেরেছিলেন মিথ্যে বলছি। এতক্ষণ না বোঝার ভান করেছিলেন কেন? কৌতূহল। আপনাকে ওজন করে দেখার ইচ্ছে হয়েছিল। আমার কৌতূহল নিবৃত্ত হয়েছে। আপনি এবার আসতে পারেন। কিছু শেয়ার কিনতে পারি আমি। আপনি বললে আহমেদ আলী ইনস্টিটিউটে জুয়া খেলতে পারি। দিন না আমাকে ডক্টর আমিনের মতো বড়লোক বানিয়ে। ডক্টর আমিনকে কিভাবে আমরা বড়লোক বানিয়েছি বলে আপনার ধারণা? ছোট হয়ে গেল চোখ দুটো। আমার ধারণা আমার কাছেই থাকুক। কিন্তু 3 বছরে ছেঁড়া কাঁথা থেকে একেবারে মিলেও না। দিন না আমাকেও বানিয়ে। সাবধান মিস্টার মাসুদ রানা, ভিত্তিহীন অভিযোগ করেছেন আপনি। এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু মনে রাখবেন, ডক্টর রুহুল আমিনের মতোই Z&Z'ের সম্মান সমাজে সুপ্রতিষ্ঠিত। মিথ্যা অভিযোগ এনে লাভ হবে না কিছুই। প্রমাণ কই আপনার? হঠাৎ কাজে মন দিল খসরুজ্জামান। নাও প্লিজ গেট আউট। বেরিয়ে এলো রানা ম্যানেজিং ডাইরেক্টরের কামরা থেকে। ব্যস্ত সমস্ত হয়ে কাজ করছে অফিসের 50-60 জন বিভিন্ন পদের কর্মচারী। মোটা মোটা জার্নাল আর লেজার খুলে বসে আছে কয়েকজন। ইলেকট্রিক ক্যালকুলেটরের বোতামে আঙুল চলছে অনায়াস দক্ষতায়। চলে আসছিল রানা
হঠাৎ লাস ভেগাস নামটা কানে আসতেই থমকে দাঁড়ালো। সুন্দরী রিসেপশনিস্ট কথা বলছে টেলিফোন অপারেটরের সাথে। ট্যাঙ্কল বুক করছে সে। লাস ভেগাস আমেরিকার জুয়ার শহর, অপরাধ জগতের স্বর্গ, পৃথিবীর ভয়ঙ্করতম দস্যুদল মাফিয়ার রাজধানী। হেন বেআইনি কাজ নেই যা সেখানে সংঘটিত হয় না। সেখানে কার সাথে কথা বলতে চায় সম্মানিত প্রতিষ্ঠান Z&Z'ের ম্যানেজিং ডাইরেক্টর খসরুজ্জামান চৌধুরী? কেন রিপোর্ট করছে, নির্দেশ চাইছে, বিপদ সংকেত পাঠাচ্ছে? সিঁড়ি বেয়ে নেমে এলো রানা, ছেড়ে দিল গাড়ি। কিছু দূর গিয়েই আবার সেই সন্দেহটা জাগলো রানার মনে। মনে হলো অনুসরণ করা হচ্ছে ওকে। একটা মোড়ে গাড়ি থামালো সে সিগারেট কেনার ভান করে। সাদা ফোক্স ওয়াগনটা চলে গেল, থামল না। চারজন আরোহী, কেউ চাইল না রানার দিকে। 5 মিনিট অপেক্ষা করলো রানা, আর দেখা গেল না গাড়িটা। রাত 8:30টার দিকে বাইতুল মোকাররমে গিয়ে হাজির হলো রানা। শনিবার, ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ। জিপিওর সামনে না নেমে ঘুরে এসে মসজিদের পিছন দিকে রাদুর সামনে গাড়ি পার করলো সে। এদিকটা অন্ধকার। কয়েকটা কুকুর শুয়ে আছে দোকানের সামনে কুণ্ডলি পাকিয়ে। নিচের কয়েকটা ওষুধের দোকানে কিছু কিছু তথ্য পাওয়া গেল। মাহবুবের কথাই ঠিক। জানা গেল খুব ভালো প্র্যাকটিস ছিল না ডাক্তারের। স্পেশালিস্টদের কাছে আসলে ভিড় করে রুগী। জেনারেল প্র্যাকটিশনারদের উপার্জন সাধারণত আসে ইমার্জেন্সি কল থেকে, কিন্তু এমার্জেন্সি কল এড়িয়ে চলতো ডাক্তার। দোতলায় উঠে এলো রানা। করিডোরটা আবছা অন্ধকার। এমনিতেই দোতলায় বিশেষ লোকজনের চলাচল নেই। তার উপর আজ শনিবার বলে প্রায় জনশূন্য। বেশিরভাগই সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট বা ওই ধরনের হোলসেল দোকান। কিছু ইন্ডেন্টারের অফিস, সব বন্ধ। কয়েকজন ডাক্তারের চেম্বার আছে বাম ধারে, সেখানে কিছু লোকের আনাগোনা আছে। এদিকটা প্রায় জনশূন্য। ডক্টর রুহুল আমিনের দরজাটা খোলা দেখে একটু অবাক হলো রানা। আর কেউ ভাড়া নিল নাকি চেম্বারটা? ঢুকে পড়ল রানা ভিতরে। পর্দা সরিয়ে দেখা গেল রোগীদের বসবার জন্য সোফা পাতা আছে। পর্দার ওপাশে সেক্রেটারি বা নার্সের জন্য একটা ডেস্ক, ছোট্ট একটা নেম প্লেট, অলকা সেন। কেউ নেই সে ঘরে। এরপরে চেম্বার, টেবিলের উপর ডক্টর রুহুল আমিনের প্লাস্টিক নেম প্লেট। পাশের একটা ঘরে রুগী পরীক্ষা করে দেখার ব্যবস্থা। সেই ঘরে খুটখাট শব্দ হচ্ছে। রানার সারা পেয়ে মেয়েলি কণ্ঠে কেউ বলল, একটু বসুন, আমি আসছি এখনই। ডাক্তারের চেম্বারটা লক্ষ্য করল রানা ঘুরে ফিরে। সুন্দর করে সাজানো, নানান ধরনের কারুকাজ করা দেশি খেলনা রয়েছে বেশ কয়েকটা। নকশা আঁকা কুলো, মাটির পাত্র দেয়ালে টাঙানো, গ্রাম্য হস্তশিল্পের নমুনা। তবু ভুল হয় না যে এটা ডাক্তারের চেম্বার। একজন নার্স বেরিয়ে এলো পাশের ঘর থেকে। গায়ের রং শ্যামলা, কিন্তু দেখতে ভালো। 25-26 বছর বয়স হবে। বুদ্ধিদীপ্ত 2 চোখ। অ্যান্টিসেপটিক ইউনিফর্মে মানিয়েছে চমৎকার। এই যে রহিম সাহেব, স্টক রিপোর্ট তৈরি করে ফেলেছি আপনার জন্যে। একটা কাগজ বাড়িয়ে দিল মেয়েটা রানার দিকে। এটা নিয়ে যেতে পারেন, ডুপ্লিকেট কপি আছে আমার কাছে, কিংবা এখানে বসেও দেখতে পারেন যদি চান। হাত বাড়িয়ে কাগজটা নিল রানা। দ্রুত চোখ বুলালো একবার। টেবিল, চেয়ার, খাটিয়া, সিরিঞ্জ, ওষুধ আর যন্ত্রপাতির লিস্ট। খুব সম্ভব অন্য কোনো ডাক্তারের কাছে বিক্রি করে দেয়া হচ্ছে জিনিসপত্র। কিন্তু আপনার নামটা দেখছি না যে এর মধ্যে। মিষ্টি করে হাসলো রানা। কারণ আমি বিক্রয়যোগ্য পণ্য নই। হাসলো অলকাও। তাহলে আমি এর মধ্যে নেই। যেন দারুণ হতাশ হয়েছে এমনিভাবে কাগজটা টেবিলের উপর রেখে দিল রানা। ব্যঙ্গ না সর্প, কিভাবে ধরব কথাটা? আগে পরিচয়ের পালাটা চুকিয়ে নেওয়া যাক। আপনি ভুল করেছেন। আমার নাম রহিম সাহেব নয়। আমি অন্য কাজে এসেছি, অবশ্য আপনার কাছেই। আমার নাম মাসুদ রানা। কয়েকটা কথা জানতে চাই আমি। মাসুদ রানা? একটু যেন থমকে গেল অলকা।
যেন কোথায় শুনেছে নামটা। পর মুহূর্তে মনে পড়ল, আপনি সেই লোক খুনির সমর্থনে যা তা বলে বেড়াচ্ছেন ডাক্তার সাহেবের নামে। কি চান আপনি আমার কাছে? কয়েকটা প্রশ্নের উত্তর। আশ্চর্য, কোন সাহসে আপনি আমার কাছে এসেছেন আমি বুঝতে পারছি না। আমি দুঃখিত, আপনাকে কোনো রকম সাহায্য করতে পারছি না। আপনি আসুন। এই তো এসেছি, একটা চিঠিও এনেছি সাথে। আমাকে দেখে আপনার এ ধরনের মনোভাব হতে পারে আজ করে সলিল সেনের কাছ থেকে চিঠি নিয়ে এসেছি। দাদা ওকালতি ওকালতি করছে আপনার হয়ে। দেখি চিঠি। প্রথমেই সইটা পরীক্ষা করে দেখল অলকা, তারপর পড়ল চিঠি। দু একটা পারিবারিক সাংকেতিক শব্দে মৃদু হাসি ফুটল ঠোঁটে। চিঠি শেষ করে সোজা চাইল রানার চোখে।